সবাই নতুন নতুন গল্প শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন রাখতে পারেন। ডেঞ্জারাস গুন্ডি মেয়ে। আমায় নিয়ে একটা গল্প লিখবেন? না। কেন? সব কিছু কি কারণ থাকতে হয়? থাকতে হয়, কারণ না বললে কিন্তু কিন্তু কি? সবাইকে বলে দিব আমাদের রিলেশন ছিল, কিন্তু এখন সেলিব্রিটি হয়ে অন্য ৫-৭টা মেয়ের সাথে ডেটিং মারছেন আপনি, এবং আমাকে আর টাইম দেন না। তারপর সব ভাব একদম ফুস করে বেরিয়ে যাবে। কিন্তু আমি তো আপনার তেমনটা করি নাই। সেটা তো শুধু আপনি আর আমি জানি, সবাই তো আর জানে না। আপনি বললেন আর সবাই বিশ্বাস করলো। প্রমাণ দিলে কেন বিশ্বাস করবে না? কিসের প্রমাণ? আপনার নামে একটা আইডি খুলে সেটা থেকে আমার আইডিতে ইচ্ছে মতো মেসেজ দিয়ে স্ক্রিনশট নিয়ে রাখবো, তখন বুঝবেন কত ধানে কত চাল। কি ডেঞ্জারাস ক্রিমিনাল মেয়ের বাবা। এখনো তো কিছু শুরুই করিনি। আর হ্যাঁ, আপনার পিক দেন এক্ষুনি। পিক দিয়ে কি করবেন? না দিলে কিন্তু কালকেই স্ক্রিনশট বের করব। আপনি আমাকে এভাবে ব্ল্যাকমেল করছেন কেন? 100 বার করব। এত ভাব কেন আপনার? ওফ, এখন আপনাকে ব্লক দিব। বাই। সেই ভুলটা করবেন না ভুলেও, তাহলে তো সবাইকে বলবো আপনি আমায় ঠকিয়েছেন, আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে চাইছিলেন, আমি রাজি না হওয়ায় ব্রেকআপ করে আমায় ব্লক দিয়েছেন। নাইস পাকা টমেটো। আমি টমেটো নই। আপনাকে কে বলেছে? তাহলে কাকে বলছেন? ওই লাল ইমোগুলোরে বলছি। ওহ, এখন বলেন লিখবেন কিনা? ওকে, বলেন আপনার গল্প। অনেক কথা, এত কথা লিখতে পারবো না। তাহলে আমি কেমনে জানবো আপনার গল্প? আপনার নাম্বারটা দেন। নো ওয়ে। কি? ওকে, দিচ্ছি। 01521। কি জঙ্গলি নাম্বার দিলেন? ছি, তুমি জানো এটা আমাদের গর্ব, একমাত্র বাংলাদেশি সিম। দেশপ্রেমিক হয়ে আসছে রে। তার চেয়ে বড় কথা, এটা A+ পাওয়ার গিফট পেয়েছি টেলিটক আগামী। A+ পাইছে তাই সবাইকে শোনায়, অ্যাবাউটতে বড় বড় করে লিখছে, এখন আবার মেসেজেও বলছে। মনে হয় আর কেউ কোনোদিন A+ পায় নাই। আপনি এভাবে আমাকে বলতে পারলেন? খুব কষ্ট পেলাম। ঢং কত? ঢং বাদ দিয়ে গ্রামীণ নাম্বার দেন। আমার ফোনে 117 মিনিট আছে, রাত 12টার পর মেয়াদ শেষ হবে। 01773 এটা। কল দিচ্ছি, যদি ভুল রং নাম্বার দিয়ে থাকেন তবে আপনার 12টা বাজাবো। আপনি শুধু ডেঞ্জারাসই নন, সন্দেহবাদীও। আমি যা খুশি তাই। আপনাকে কি বলতে বলছি? খচ্চর। কি বললেন? না মানে বললাম আপনি খুব ভালো মেয়ে। আমি ভালো না খারাপ আপনাকে কে বলতে বলেছি? ওকে, ভালো থাকেন। আমি আপনাকে রাত 10টার পর কল দিব। কল রিসিভ না করলে কিন্তু। না না, করব। বাই। বাই। ওফ, বাসলাম। শালা এটা কোন মেয়ে রে বাবা? এর সাথে যে প্রেম করবে তার তো মনে হয় 12টা বাজিয়ে ছাড়বে এই মেয়ে। তবে এরকম মেয়ের একটু আবেগী হয়, যেমন রাগ তেমন একটু কিছু না হতেই খেঁদে ফেলে। যাই হোক, দেখা যাক 10টার পর কল দিয়ে কোন কাহিনী করে আর তার জীবনের কি গল্প বলে। রাত 10:12, অ্যাসাইনমেন্ট রেডি করছি, সোমবার জমা দিতে হবে। মেজাজটা একটু গরমই বলা চলে। জীবনের 12টা বছর বাংলা মিডিয়ামে পড়ে এসে হঠাৎ ইংলিশ মিডিয়ামের সাথে কোনোভাবেই পেরে উঠতে পারছি না। তার উপর পুরো অ্যাসাইনমেন্ট ইংলিশে লিখতে হবে। মনে মনে অর্থনীতি ডিপার্টমেন্টের গোষ্ঠী উদ্ধার করছি আর লেখার চেষ্টা করছি। হঠাৎ টেবিলকে কাঁপিয়ে গড়গড় শব্দে ফোনটা ভাইব্রেট করে উঠল। আননোন নাম্বারের কল। মুখটা অন্ধকার করে কলটা রিসিভ করলাম। একটা মেয়ে কণ্ঠ সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারছেন? জি। কে আমি বলুন তো? ডেঞ্জারাস মেয়ে। কি বললেন? না মানে সেই ভদ্র মেয়েটা যাকে আমি বিকালে নাম্বার দিয়েছিলাম। কেমনে বুঝলেন? আমার ফোনে আননোন নাম্বার থেকে তেমন কল আসে না। পার্ট নিচ্ছেন নাকি? পার্ট নিব কেন? এই যে বলছেন আননোন নাম্বার থেকে কল আসে না, এটা বলে বোঝাতে চাচ্ছেন আপনি খুব ভদ্র মানুষ, কারোর সাথে ফোনে কথা বলেন না। আপনি তো তেমন কাউকে আমার নাম্বার দেয়নি, আর এটাই সত্য। মিচকা শয়তান। আমি আবার কি করলাম? এসব বলে লাভ নেই। আপনাদের মতো কম কথা বলে বোকা সাজার চেষ্টা করা ছেলেদের আমি হাড়ে হাড়ে চিনি। এরা মেয়েদের ইমপ্রেস করার জন্য একদম নিরীহ সাজে।
কিন্তু আমি ইমপ্রেস হচ্ছি না। মা ডালা। এসব ইনোসেন্ট সাজার চেষ্টা করা ছেলেরা সুযোগ পেলে যা তা করে ফেলে। এই টাইপের ছেলেরা লোকাল বাসে মেয়েদের গায়ে হাত দেয়, এদের বিশ্বাস করা যায় না। আপনি আপনি এত বেশি বুঝেন কেন? আমি বেশি বুঝবো না কম বুঝবো সেটা আমার ব্যাপার, আপনাকে নাক গলাতে বলছি নাকি? আসছে একেবারে আজাইরা লেখক। দেখুন, আপনি কিন্তু রীতিমতো আমাকে অপমান করছেন। আর আমার লেখা আপনার কি সমস্যা করছে? হ্যাঁ, ওরে বাবা, আপনার সাহস কি বেশি হয়ে গেল নাকি? আপনি আমাকে নিয়ে যা ইচ্ছা বলুন, কিন্তু আমার লেখা নিয়ে কিছু বলবেন না। আর আমি কি আপনাকে পড়তে বলছি নাকি? ভালো না লাগলে পড়বেন না। এই এত ভাব দেখান কেন আপনি? আমি 100 বার বলবো, পারলে ঠেকান। উফ, আপনার সাথে আর কথাই বলবো না, যত সব আজাইরা। বাই। আই ফোন কাটবেন না বলে দিচ্ছি। ফোন কাটলে কি করবেন? রাজশাহীতে গিয়ে আপনাকে পিটিয়ে আসবো। ওকে, তাই করুন। আমি দেখতে চাই আপনি কত বড় মাস্তান। আপনি তো আচ্ছা ঝগড়ুটে দেখছি, এর জন্যই আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছ্যাঁকা দিয়েছে। আমি জগরুটে? তা নয় তো কি, সেই প্রথম থেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে যাচ্ছেন। আমি শুরু করছি না আপনি? আপনিই শুরু করেছেন, আপনি একটা ঝগড়ুটে। মা ডালা। ওকে, আমি যখন শুরু করছি তখন আমি সরি বলছি। এবার হ্যাপি? আমি কি আপনাকে সরি বলতে বলেছি নাকি? আজব তো। ওই আজবের কি দেখলেন? আজবের কি দেখলেন? একদম মেরে হাড়গোড় ভেঙে দিব। সরি বলে নিজেকে মহান আর উদার সাজানোর চেষ্টা করছেন না? কি মেয়ে রে বাপ, আগে পিছে যেদিকে যাবে সেদিকেই দোষ। আপনাকে আগে পিছে যেতে বলিনি, যেটার জন্য কল দিয়েছি সেটা শুনুন। ওকে বলে আমায় উদ্ধার করুন। কি বললেন? বলুন, কি বলবেন? শুনুন, আপনাকে আমার জীবনের গল্পটা বলবো, আপনি সাজিয়ে সুন্দর করে লিখবেন। না হলে আপনার ভার্সিটিতে গিয়ে ডিপার্টমেন্ট থেকে খুঁজে বের করে পিটিয়ে হাত পা ভেঙে দিব। ওকে, চেষ্টা করব। চেষ্টা না, মনোযোগ দিয়ে সুন্দর করে লিখবেন। আপনি তো একটু আগে বললেন আমি লিখতে পারি না, তাহলে এখন সুন্দর করে লিখতে বলছেন কেন? এই ঝগড়ার কথা টানা কি আপনার স্বভাব নাকি? আপনি তো যত অবপাত প্রথমে দিয়েই দিলেন, এটা আর বাকি রাখবেন কেন বলেননি? 100 বার দিব। আর শুনুন, একদম ছোটবেলা থেকে বলি নাকি? বলেন। জানেন হাসান ভাইয়া, আমরা দু বোন আর আমি ছোট। আমার বাবার খুব ইচ্ছা ছিল আমি ছেলে হব, কিন্তু আমি মেয়ে হয়েই জন্মেছি। তবে আব্বু আমাকে ছেলের মতো করেই মানুষ করেছে, এক কথায় যেটাকে বলে টম বয়। কিন্তু আমার আম্মু এটা মোটেও পছন্দ করতেন না। ক্লাস 4 থেকে গাছে চড়তাম, সাঁতার কাটতাম, আর ক্লাস 5 থেকে সাইকেল চালাতাম। সাইকেল চালিয়েই মূলত তখন স্কুলে যেতাম। আর ক্লাস 9 থেকে বাইক চালাতাম। আর ইন্টার প্রথম বর্ষ থেকে সিগারেট খেতাম। সিগারেট খাইতেন আপনি? এত অবাক হওয়ার কি আছে? মেয়ে বলে কি সিগারেট খেতে পারবে না? না না, পারবেন পারবেন, আপনি তো টম গায়াল। চুপ, কথার মধ্যে আরেকবার আঙুল চালালে একদম হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি করে দিব। ওকে, আর বলবো না। আমি ব্যান্ডে গান করতাম, সব কিছুই ছিল ছেলে মানুষের মতো। এমনকি আমি ছেলে মানুষের চেয়ে মেয়ে মানুষের প্রতি বেশি ক্রাশ খেতাম। কিন্তু একটা ঝড় এসে আমায় বদলে দিল আমার জীবনধারাকে। কি সেই ঝড়? ভালোবাসা। কোনো মেয়েকে ভালোবেসে কি নিজেকে বদলে ফেলেছেন? চুপ, আমি কি ছেলে নাকি যে মেয়েকে ভালোবাসবো? আপনি তো বললেন আপনি মেয়ের উপর ক্রাশ খান, তাই ভাবলাম। যাই করি না কেন, ওভারঅল আমি তো একটা মেয়ে। বাহ, এত তাড়াতাড়ি বুঝে ফেললেন? এটা এত তাড়াতাড়ি ছিল না। এই একটা জিনিস বুঝতে আমার সময় লেগেছে 12টা বছর। তাই? তাহলে তো প্রথম থেকেই শুনতে হয়। বলুন, একদম শুরু থেকে। যখন ক্লাস 2তে পড়তাম তখন আমার একটা দোস্ত ছিল, ওর নাম ছিল সাগর। আমাদের পাশের বাসায় ভাড়া থাকতো। ওই ছিল আমার জীবনের প্রথম ক্রাশ। মা ডালা, আমি 2তে পড়ার সময় প্যান্টটাও ঠিকভাবে পড়তে পারতাম না, আর আপনি কিনা ক্রাশ! মাই গড। আসলে আমি একটু বেশি পাকনা ছিলাম। সেই সময় সবাই যখন জিজ্ঞেস করতো, মামনি বড় হয়ে কি হবা, আমি কি বলতাম জানেন? কি? সাগরকে বিয়ে করব। সবাই তখন হা 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 করে হাসতো। আমার খুব রাগ লাগতো এটা নিয়ে। মাঝে সাগরের আম্মুকেও বলতাম, আন্টি আমি কিন্তু সাগরকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যাব। আন্টিও সবার মতো হাসতো।
কিন্তু ক্লাস 3-তে উঠতেই সাগররা খাগড়াছড়ি চলে গেল। ওর বাবার বদলি হয়েছিল। সেদিন খুব কষ্ট হয়েছিল, কারণ সাগর ছিল আমার অন্যতম খেলার সাথী। তারপর তারপর এরপর থেকে দীর্ঘদিন আমি ব্যস্ত ছিলাম আমার ছেলে মানসিকতা নিয়ে। আমি ছিলাম আমার পাড়ার মধ্যে অন্যতম হাইলাইট মেয়ে। সুন্দর যে কম ছিলাম তাও না, অল টাইম ছেলেদের ড্রেস পরে ঘুরতাম বলে অনেকে উল্টাপাল্টা কথা বলতো, কিন্তু আমি তার কেয়ার করতাম না। ক্লাস 8-এ উঠতে উঠতে এলাকার বেশিরভাগ ছেলেই আমায় প্রপোজ করা শেষ করে ফেলেছিল। এরই মধ্যে 5টা ছেলেকে রাস্তায় থাপ্পড়ও মেরেছিলাম। বলেন কি কি করছিল সেসব ছেলে? 3টা ছেলে বাজে কমেন্ট করার জন্য, আর 2টাকে মেরেছি প্রপোজ করার জন্য। আপনি তো ভয়ানক মেয়ে, যদি এই ছেলেরা আপনার কিছু করে ফেলতো। এত বড় সাহস আমার পাড়া এবং এর আশেপাশের কারো নাই, কারণ আমার বাবা মোটামুটি প্রভাবশালী ছিলেন আমাদের এলাকায়। ও আচ্ছা। আপনাকে ক্লাস 7-এর একটা মজার ঘটনা বলি। ওই ছেলেকে তো আমি আমাদের বাসার সামনে সেই মাইর দিছিলাম। পরে ছেলের মা আব্বুর কাছে এসে বিচার নিয়ে এসেছিল। কেন কেন কি হয়েছিল? একদিন সকালে স্কুল বন্ধ ছিল। আম্মু আমাকে পাশের দোকান থেকে মসুর ডাল আনতে দিয়েছিল। আমার যেতে ইচ্ছে করছিল না, তাই বাসা থেকে বাহিরে বের হয়ে কাউকে খুঁজছিলাম। হঠাৎ কাউসারকে দেখতে পেলাম। আমাদের বাসা থেকে একটু দূরেই ওদের বাসা। আমাদের সাথে পড়তো, একটু বোকা টাইপের। তাই আমি ওকে বললাম দোকান থেকে ডাল নিয়ে আসতে। ও টাকা না নিয়েই গেল ডাল আনতে। তারপর তারপর যখন ডাল আনলো আমি টাকা দিচ্ছিলাম, কিন্তু ও নিচ্ছিল না। আমি কারণ জিজ্ঞেস করলাম, আর ও অমনি বলল ও নাকি আমাকে ভালোবাসে। মেজাজটা এমন খারাপ হয়ে গিয়েছিল যে ধরে সেই মাইর দিয়েছিলাম। কাউসার কাঁদতে কাঁদতে বাসায় গিয়েছিল। বিকেলে ওর নাকি জ্বর এসেছিল। পরে ওর আম্মু আব্বুর কাছে বিচার নিয়ে আসছিল। তো আপনার আব্বু আব্বু কি বললো? আমাকে অন্য ঘরে আটকিয়ে রেখে আব্বু কথা বলেছে ওনাদের সাথে, না হলে আবার মায়ের খাইতো আমার হাতে। পরে শুনি কাউসারের মা নাকি বলেছে, আপনার মেয়ে এমন গুন্ডা কেন? আমার ছেলেটাকে মেরে কি করেছে দেখেছেন? আরেকটা মজার ঘটনা ঘটলো ক্লাস 8-এর মাঝামাঝি সময়। কিরকম? মে কি জুন মাসের কথা। আমি আর আপু যখন বিকেলে ছাদে বসতাম, তখন একটা ছেলে ঢিল দিত। কি সাংঘাতিক! মাঝে মাঝে ঢিলের সাথে চিঠিও থাকতো। চিঠিতে কি লেখা থাকতো? কি করছো, কিন্তু কোনো নাম লেখা থাকতো না। তারপর একদিন দেখি ছেলেটা ঢিল দিয়ে ওয়ালের পাশে দাঁড়িয়ে আছে। তারপর আমি ঢিলটা কুড়িয়ে নিয়ে একদম ছেলেটার মাথায় সোজা ফেলে দিয়েছি, কিন্তু ঢিলটা গিয়ে ছেলেটার কাঁধে লেগেছে। আর ছেলে ও মা গো বলে নেড়ি কুত্তাগুলো যেমন মাইর খাওয়ার পর দৌড়ায় আর পেছনে তাকায়, ঠিক সেইভাবে পেছনে দেখছিল আর দৌড়াচ্ছিল। এরপর আর কোনোদিন ওই ছেলেকে আমাদের বাড়ির আশেপাশে দেখিনি। এমনকি যদি বাইরে কোথাও দেখা হতো, ছেলেটা মুখ লুকিয়ে পালাতো। আপনি তো আসলে আমার কল্পনার বাহিরে কোনো ক্যারেক্টার। খুব মজাই লাগছে আপনার গল্পটা। ওই চুপ, আমি কি আপনাকে মজা নিতে বলেছি? আরেকবার হাসলে এক ঘুষি দিয়ে সব দাঁত ফেলে দেব। ওকে, আর হাসবো না। তারপর কি হলো বলেন? পাড়ার প্রায় সব ছেলেই আমায় প্রপোজ করেছিল, শুধু একটা ছেলে ছাড়া। ছেলেটা বেশ স্মার্ট আর খুব ভালো ছাত্র ছিল। আমি যখন 8ম শ্রেণীতে পড়তাম, তখন ছেলেটা 10ম শ্রেণীতে পড়তো। ছেলেটা খুব ভদ্র ছিল, কারো সাথেই মিশতো না, খুব কম কথা বলতো আর ভাব নিয়ে থাকতো। আমার মতো? ফালতু কোথাকার, চান্স পেলেই নিজেকে নিয়ে লাফালাফি করা। কি বললেন? চুপ। তো আমার আবার এটা নিয়ে খুব ইগোতে লাগতো, কেন এই ছেলের এত ভাব। তাই আমি আর আমার ভাগ্নি মিলে ছেলেটাকে প্রতিদিন টিজ করা শুরু করি। কি সিরিয়াস মেয়েরে বাপ! আমার ভাগ্নি বলতো, আন্টি দেখো তোমার জানু যাচ্ছে, আর আমি একটা ফ্লাইং কিস দিয়ে বলতাম, আজকের ড্রেসটা অনেক সুন্দর হয়েছে, হেব্বি লাগছে, ইত্যাদি। তারপর কি হলো বলে? প্রথম ছেলেটা পাত্তা দিত না। তারপর? এর কিছুদিন পর দেখি ছেলেটা মুচকি মুচকি হাসে, আমায় দেখে। তারপর? ছেলেটার এসএসসি পরীক্ষার পর আমায় প্রপোজ করে। আমার সেদিন খুব ভালো লেগেছিল, কারণ আমি ছেলেটার মুড ভাঙাতে পেরেছিলাম। তারপর আপনি রাজি হয়ে গেলেন, তার আর আপনার প্রেম শুরু হলো?
দেন রোমান্টিক স্মৃতি, দেন ব্রেকআপ। চুপ, এত বেশি বোঝেন কেন? নিজে ছ্যাঁকা খেয়েছেন তো, তাই সবাইকে একই ভাবেন। আমি ছেলেটাকে রিজেক্ট করে দিলাম, কি খারাপ? কারণ আমার তো ছেলেদের ভালোই লাগতো না। আমি তো মেয়েদের ওপর ক্রাশ খেতাম, কহিরে মেয়ে? এই মেয়েদের মতো, কিন্তু মন মানসিকতা একদম ছেলেদের মতো। ও মাই গড, এটা আবার কি রকম ব্যাপার? আমি জানি না। যাই হোক, তারপর কি হলো বলেন। সেদিন থেকেই আমার জীবনে একের পর এক কোঅ্যাক্সিডেন্ট ঘটা শুরু করলো। কিরকম? ব্যাপারগুলো ম্যাজিকের মতো হতে লাগলো। বুঝলাম না। জামালপুরে আমরা যেই পাড়াতে গিয়েছিলাম, ছেলেটাও সেই পাড়াতে গিয়েছিল। আমরা 3 দিন ছিলাম সেখানে, এবং 3 দিনই ছেলেটার সাথে আমার দেখা হয়েছে। এটা হতেই পারে। আরে শুনুন না, 3 দিন পর আমরা যেই গাড়িতে করে বাসায় ফিরছিলাম, সেই গাড়িতে আবার ছেলেটার সাথে দেখা হয়ে গেল। কেন জানি এই ছোট ছোট ব্যাপারগুলো আমায় খুব ভাবাতে লাগলো, আর আমি অবাক হতে শুরু করলাম। আর এটা থেকে আপনি ছেলেটার প্রতি দুর্বল হয়ে পড়লেন? রাজশাহীতে আমাদের বাসা ছিল পদ্মা আবাসিকে, আর সেই পাড়াতেই ছিল ছেলেটার বাসা। অথচ সেই বাস জার্নির আগে কোনো দিন আমি ছেলেটাকে দেখিনি। তারপর তারপর তো বাসায় আসার পরদিন থেকে প্রতিদিন কমপক্ষে একবার হলেও ছেলেটার সাথে আমার দেখা হতে লাগলো। হয় কলেজে যেতে আসতে, না হয় কোচিংয়ে যেতে আসতে। একদিন আমি বাণিজ্য মেলায় যাব বলে কলেজ কোচিং কোথাও যাইনি। তারপর তারপর আমি ভেবেছিলাম আজ হয়তো দেখা হবে না, কিন্তু আজব ব্যাপার, আমি মেলায় ঢোকার সময় ছেলেটার সাথে দেখা হয়ে গেল। ছেলেটা মেলা থেকে বের হচ্ছিল। আমি সেই দিন এতটাই শক খেয়েছিলাম যা বলে বোঝাতে পারবো না। আর এভাবে ছেলেটার সম্পর্কে জানার আগ্রহটা বেড়ে যায় আমার। এভাবে আরও কিছুদিন যাবার পর একদিন রাতে দেখি ছেলেটা আমায় ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে ফেসবুকে, আর সেদিনই ওর নামটা জানা হলো। ছেলেটার নাম বিজয়। বুঝছি। তারপর প্রেম হয়ে গেল, তাই না? ধুর, আপনি কথার মধ্যে এভাবে হ্যান্ডেল মারবেন না তো। এমন করলে কিন্তু আপনার হাত পা ভেঙে পাউডার বানিয়ে দিব। তারপর কি হলো বলুন। তারপর আবার কি, কথা হতে শুরু হলো আমাদের। আমি তো ওর প্রতি আগে থেকে কৌতূহলী ছিলাম, তাই খুব বেশি দিন সময় লাগেনি ওর আমাকে কনভিন্স করতে। আমাদের রিলেশনটা শুরু হয়ে গেল। তারপর তারপর প্রথম প্রথম নিজের কাছেই কেমন যেন লাগতেছিল। মনে হচ্ছিল আমি কি মেয়ে হয়ে গেলাম নাকি, আর একটা ছেলের সাথে রিলেশন করছি আমি। ব্যাপারটা নিজের কাছেই অদ্ভুত লাগতে শুরু করলো। তারপর তারপর বিজয় ধীরে ধীরে কিভাবে যেন আমার সবকিছু বদলে দিতে লাগলো। কিরকম? প্রথমে ও আমার সিগারেট খাওয়াটা বন্ধ করে দিল। তারপর ধীরে ধীরে আমার মাথায় মেয়ের ভূত চাপাতে শুরু করলো। আমি ধীরে ধীরে আম্মুকে রান্নার কাজে হেল্প করতে শুরু করলাম, এবং কিছুদিনই মোটামুটি রান্না সহ মেয়েদের অনেক কাজই শিখে গেলাম। আস্তে আস্তে নিজের ভেতরের সুপ্ত নারী সত্তা জাগ্রত হতে লাগলো। জানেন, এখনো না আমার এসব ভাবলেই অবাক লাগে। আগে কখনো ভাবিনি আমার দ্বারা সাংসারিক কাজ হবে, কিন্তু সেই সময়গুলোতে আমি সংসারের স্বপ্ন দেখতে শুরু করলাম। বাহ, ভালোই করেছি বিজয় ভাইয়া। ভালো না ছাই। আমাদের রিলেশনের কয়েক মাস পর আমি জানতে পারলাম বিজয় ছাত্র রাজনীতির সাথে জড়িত। তাও আবার ছোট মোটো কেউ না, বলা যায় পাড়ার ক্যাডার। অনেক মারামারি নাকি করেছে ও, সব সময় নাকি সাথে অস্ত্র নিয়ে ঘোরে। তারপর প্রথম দিকে লুকিয়েই সব কিছু শেয়ার করলো। ও হয়তো চাইলে আমার কাছে ব্যাপারটা লুকাতে পারতো, কিন্তু তা করলো না ও। তারপর ও আমাকে এটাও বলল, দেখো, আমি যদি আজকে তোমাকে সত্য কথাগুলো না বলি, তবে তুমি অন্য কারো কাছে কথাগুলো কখনো জানলে আমাকে আর হয়তো বিশ্বাস করতে পারতে না। তো আপনি কিছু বলেন না? কি আর বলবো, আর বললেও বা কতটুকু মানতো ও? মানে কি? মানে কিছুই না। ও ওর মতো, আমি আমার মতো। তার মানে ব্রেকআপ? ব্রেকআপ কেন হবে? আপনার মাথায় কি ব্রেকআপ ছাড়া আর কিছু আসে না? ছ্যাঁকাখোর কথাকার, ঘুষি মেরে দাঁত ভেঙে ফেলবো। নিজের ব্রেকআপ হয়েছে জন্য এখন সবারই ব্রেকআপ হবে, এটা ভাবেন কেন? সবাইকে নিজের মতো ভাবেন, তাই না? আল্লাহ, এত বড় অপবাদ! আমি ওকে মারামারি করতে নিষেধ করলাম, তবে ও বলল ধীরে ধীরে ছেড়ে দিবে। সব থেকে অবাক করার মতো বিষয় কি ছিল জানেন? কি?
বিজয় আমার থেকে 1 ক্লাস জুনিয়র ছিলেন। মারডালা। তো ওর খুব ইচ্ছা ছিল ডিফেন্সে চাকরি করবে। ওদের পরিবারের অনেকেই নৌবাহিনীতে চাকরি করে, ওরও তাই করার ইচ্ছা। তারপর? আমি এইচএসসি পাশ করলাম। ততদিনে ওর বাবা মা সহ সবাই আমাদের রিলেশনের ব্যাপারটা জেনে গিয়েছিল, তবে আমার পরিবারের কেউই জানতো না আমাদের রিলেশনের ব্যাপারটা। তারপর? 2016 সালটা আমার জীবনের সব থেকে ভালো বছর ছিল। কীরকম? সেই বছরেই বিজয়ের নৌবাহিনীতে চাকরি হয়, মানে ওর স্বপ্ন পূরণ হয়। আমার এইচএসসি এর রেজাল্টটাও ভালো হয়, আর আমি ভার্সিটিতেও চান্স পাই। ও আচ্ছা। সেই সাথে 2016 সাল থেকে আমার কষ্টও শুরু হয়, কারণ বিজয়ের সাথে আমার যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়। মানে ব্রেকআপ? ধুর, বিজয় ট্রেনিংয়ে যায়, আর ট্রেনিংয়ের সময় ফোন ব্যবহার করা যায় না। সপ্তাহে একদিন কল করে, তাও 4-5 মিনিটের বেশি কথাই বলা হয় না। আমার জীবনটা ওকে মিস করা আর কান্না করতে করতে শেষ হবার উপক্রম। আপনি কাঁদতেও পারেন? তো কান্না করা কি শুধু আপনার নামে লেখা আছে? তা নেই। সারাটা দিন নিজেকে বিভিন্ন কাজে, ক্লাস, ক্যাম্পাস নিয়ে ব্যস্ত রাখি। তবে রাতে যখন রুমে একা থাকি তখন আর নিজেকে সামলাতে পারি না। ওকে এতটাই মিস করি যে কখনো কাউকে ভালোবাসিনি তাকে বলে বোঝাতে পারবো না। তো এখন কি অবস্থা? বিজয়ের ট্রেনিং আরও 7 মাস হবে। জানি না এই 7 মাস কিভাবে যাবে, তবে ওকে মিস করতে করতে আমি শেষ হয়ে যাব, এটা শিওর। ব্যাপার না, ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। দেখতে দেখতে এই 7 মাসও চলে যাবে। কারো অপেক্ষায় কখনো পথ চেয়ে থাকেন নাই, তাই এটা সহজভাবে বলতে পারলেন। যাই হোক, ভবিষ্যৎ পরিকল্পনা কি? পড়াশোনা শেষ করা, আর ততদিনে বিজয়ের বিয়ের অনুমতিও হবে। তারপর পারিবারিকভাবে বিয়ে করা, আর বিয়ের পর আমি একটা চাকরি নিব। বিজয় তো ওর চাকরি নিয়ে ব্যস্ত থাকবে, তাই টাইম পাসের জন্য হলেও আমি একটা চাকরি করব। বাহ, সুন্দর পরিকল্পনা। বিয়ের সময় দাওয়াত দিয়েন। ওকে, দিব। আর আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এই 7 মাস ধৈর্য ধারণ করার সুযোগ দেয়। আমার জন্য কে দোয়া করে? নিজের চরকায় তেল দিতে পারি না, আবার আপনার। কি বললেন? না মানে বললাম, আমার কাছে দোয়া না চেয়ে কোনো পীর বাবার কাছে দোয়া চান, হয়তো আপনার ধৈর্য আল্লাহ বাড়িয়ে দিতে পারে। মিনিট প্রায় শেষ না হলে আজ আপনাকে সোজা করে ছেড়ে দিতাম। যাই হোক, ভালো থাকুন। আর মাঝে মাঝে আপনাকে বিরক্ত করব, কিন্তু যদি বিরক্ত হন বা বিরক্তি প্রকাশ করেন তবে ক্যাম্পাসে আপনাকে খুঁজে বের করে নাক ফাটিয়ে দিব। যাই হোক, আপনার নামটা যেন কি? আমি টুট টুট টুট। দূর, মনে হয় কলটা কেটে গেল। তার মানে মেয়েটার মিনিট শেষ। আমি কল ব্যাক করতে ধরলাম নাম্বারটাতে, আর তখনই একজন ভদ্রমহিলা বেশ সুন্দরভাবে বলে উঠল, আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা জমা নেই। সমাপ্ত।